একটা ছেলেকে গ্রেপ্তার করেছে, একজন টিকটকার, পড়ালেখা নাই, কি সমস্ত অশ্লীল কর্মকাণ্ড করে বেড়ায়, তাকে নিয়ে সমস্ত পত্রপত্রিকায় নিউজ হয়েছে, তিনি গ্রেপ্তার হয়েছেন। পত্রপত্রিকার রুচিটা কোথায় গেছে? এইগুলো সমাজের আদর্শ হিসেবে, সমাজের মাঝে অনুকরণ হিসেবে প্রচার করা হচ্ছে। বাংলাদেশের লিডিং পত্রিকা ডেইলি স্টার সম্পাদক বলেছিলেন যে আজিজের দুর্নীতি আমরা জানতাম, আমরা প্রকাশ করার সাহস পাইনি, সংবাদপত্রের অসহায়ত্ব। আহা, এত বড় পত্রিকা। আসসালামু আলাইকুম। এই মাত্র পাওয়া তাজা খবর। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে টিকটকার মামুনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তো এই গ্রেপ্তার করার পরে আমাদের বাংলাদেশের গণ অধিকার পরিষদের নেতা ভিপি নুরুল হক নূর ভাই, নূর ভাই বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। মামুনকে তিনি রামাধুলাই দিয়ে দিয়েছেন। এই কথার মাধ্যমে বলেছেন যে এ সামান্য একজন মূর্খ টিকটকার, যে কিনা অশ্লীল কথাবার্তা, অশ্লীল বাচন ভঙ্গি, দেহের ভঙ্গি বা মুখের ভঙ্গি, আর মাথায় কুত্তার গরুর রঙের চুল, যে বাজে একটা ছেলে, এই বাজে ছেলেটাকে নিয়ে বাংলাদেশের মিডিয়াগুলো বা বাংলাদেশের পত্র পত্রিকাগুলো, সাংবাদিকরা লেখালেখি করতেছে, তাকে নিয়ে করতেছে, সংবাদ প্রচার করতেছে। তো এই সংবাদ কতটা, বাংলাদেশের মিডিয়া কতটা নিচে নেমে গেছে, কতটা জঘন্য হয়েছে যে এর মতো একজন মূর্খ মানুষকে নিয়ে লেখালেখি করতেছে। বাংলাদেশে আরো কত গুরুত্বপূর্ণ জিনিস আছে, কত ভালো ভালো জিনিস আছে, সেগুলো নিয়ে মিডিয়া কোনো কথা বলে না। কথা বলে এই সমস্ত আউল ফাউল, টিকটক, ফেকটক, এই সমস্ত হাবিজুবি। তো এই বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলে মামুনকে পুরো তুলোধুলো করে দিয়েছেন ভিপি নূর। তো সেই ভিডিও আপনাদের দেখাবো। তো বেশি কথা বলার পর আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন, যাতে আরো দর্শকরা দেখতে পারে। তো চলুন পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখে আসি। একটা ছেলেকে গ্রেপ্তার করেছে, একজন টিকটকার, পড়ালেখা নাই, কি সমস্ত অশ্লীল কর্মকাণ্ড করে বেড়ায়, তাকে নিয়ে সমস্ত পত্রপত্রিকায় নিউজ হয়েছে, তিনি গ্রেপ্তার হয়েছেন। পত্রপত্রিকার রুচিটা কোথায় গেছে? এইগুলো সমাজের আদর্শ হিসেবে, সমাজের মাঝে অনুকরণ হিসেবে প্রচার করা হচ্ছে। বাংলাদেশের লিডিং পত্রিকা ডেইলি স্টার সম্পাদক বলেছিলেন যে আজিজের দুর্নীতি আমরা জানতাম, আমরা প্রকাশ করার সাহস পাইনি, সংবাদপত্রের অসহায়ত্ব। আহা, এত বড় পত্রিকা কি করছে? পাপ্পু থেকে পরিপক্ক রাহুল বিভিন্ন ধরনের স্টোরি করছে। ভারতের গণতন্ত্র নির্বাচন নিয়ে কত রকমের বিশ্লেষণ এখানে দেখেছি, অথচ নিজের দেশে মানুষের ভোট দিতে পারছে না, ভোটের কথা বলতে গিয়ে রাস্তায় গুলি খাচ্ছে। বিজ্ঞ পলিটিশিয়ানরা, মুক্তিযোদ্ধারা লাঞ্ছিত হচ্ছে। পুরো সমাজ বলতে হচ্ছে, এখানে আমাদের সিনিয়র রাজনীতিবিদরা আছেন, একটা বিষয় লক্ষ্য করেছেন, আপনার ভবিষ্যৎ প্রজন্ম কি রেখে যাচ্ছেন? পড়ালেখা নাই, কথাবার্তা মানে সামাজিকতা বলেন, আপনার একটা শিক্ষণীয় বিষয় বলেন, কিচ্ছু নাই। কিছু ছেলেপেলে তারা টিকটকে সেলিব্রিটি, মিলিয়ন মিলিয়ন ইয়ং যুবকরা আবার তাদেরকে ফলো করে, কি সমস্ত অসামাজিক কাজকর্ম করে। তারা হচ্ছে এই সময় যুব সমাজের আইকন। একজন কাউন্সিলরের ক্যাডার, মোহাম্মদপুরে একটা ছেলে আছে, বাইকার, খুব জনপ্রিয়, তার প্রায় ধরেন 24 লক্ষ ফলোয়ার আছে। মোহাম্মদপুরে একজন কাউন্সিলরের বলতে পারেন সে অ্যাক্টিভিস্ট, পান্ডা টিমের সদস্য, কিন্তু তাকে 24 লক্ষ যুবক ফলো করছে। তাহলে যুব সমাজ, তরুণ সমাজ কোন দিকে যাচ্ছে? একটা ছেলেকে গ্রেপ্তার করেছে, একজন টিকটকার, পড়ালেখা নাই, কি সমস্ত অশ্লীল কর্মকাণ্ড করে বেড়ায়, তাকে নিয়ে সমস্ত পত্রপত্রিকায় নিউজ হয়েছে, তিনি গ্রেপ্তার হয়েছেন। পত্রপত্রিকার রুচিটা কোথায় গেছে? এইগুলো সমাজের আদর্শ হিসেবে, সমাজের মাঝে অনুকরণ হিসেবে প্রচার করা হচ্ছে। বাংলাদেশের লিডিং পত্রিকা ডেইলি স্টার সম্পাদক বলেছিলেন যে আজিজের দুর্নীতি আমরা জানতাম, আমরা প্রকাশ করার সাহস পাইনি, সংবাদপত্রের অসহায়ত্ব। আহা, এত বড় পত্রিকা বলছে আমাদের সরকার 3 দশক পার করছেন, মানে হচ্ছে কমফোর্টেবলি বলতেছেন তারা এটা তারা পার করছেন। এই অবস্থাটা দেশে কিভাবে তৈরি হলো? এই অবস্থা, এই সংবাদপত্রের মালিকরাও জড়িত ছিলেন, সিভিল সোসাইটির একটা অংশ জড়িত ছিলেন, হালুয়া রুটি খাওয়ার জন্য একটা গ্রুপ ছিলেন, তারাও জড়িত ছিলেন। এখন সবাই হাহুতাশ করছে। দেখেন, সবার মুখ কালো, সবাই বলছে যে এইভাবে দেশ চলতে পারে না যেভাবে চলছে। একজন আওয়ামী লীগের এমপি বলছে, আমি এই 72, 73, 74-এর আলামত দেখতে পাচ্ছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরো ভেঙে পড়েছে, আইন শৃঙ্খলার মধ্যে বাহিনীতে সরকারের নিয়ন্ত্রণ নাই। গতকালকে বাংলা আউটলুকে প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা
জেনারেল তারিক সিদ্দিকী, তার বিরুদ্ধে কথা বলা দুষ্কর, কারণ ডিজিএফআই এনএসআই সব তার আঙ্গুলি হেলনে উঠে আর বসে। কাজে আমি কথা বলে আবার বাসা থেকে এইখান থেকে বাসায় যেতে পারবো কিনা এটাও একটা সন্দেহ। তারপরেও বলছি, বাংলা আউটলুকে রিপোর্ট প্রকাশ করেছে, আপনারা পড়ে নেবেন। 11 সালে কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিলের ফলে যেটা তীব্র আন্দোলনের মুখে সরকারের পতন হতে পারে, সেই এক্সিটের জন্য তারা আপনার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের একটি রাষ্ট্রের নাগরিকত্বের জন্য আপনার আবেদন করেছিল, এবং তারা কিভাবে লন্ডন সহ বিভিন্ন জায়গায় তার ছেলে মেয়ে বউয়ের নামে প্রপার্টি, এত করাপশন, কয়টা টেলিভিশন টক আয়োজন করতে পারবেন জেনারেল তারিক সিদ্দিকীর বিরুদ্ধে? পারবেন না আপনারা। সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে এখন কথা বলছেন, বেনজিরের বিরুদ্ধে কথা বলছেন। বেনজির 22 সালে রিটায়ার্ডের পরে, আমরা একই ডিপার্টমেন্টের ছাত্র, যদিও তিনি সিনিয়র, আমি খুব কিছু লেখা লিখেছিলাম। কয়জন কথা বলেছেন তার এত অপকর্ম জেনেও? আজিজ সাহেব মরা গরু ধরে টানছেন, মরা সাপ ধরে পিটাচ্ছেন। আজিজ সাহেব পদে থাকতে যখন অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন আল জাজিরা ডকুমেন্টারি প্রকাশ করলো, কিভাবে তিনি তার ক্ষমতার অপব্যবহার করে তার ভাইদেরকে রাষ্ট্রপতির ক্ষমা করে খুনিদেরকে মুক্ত করেছিলেন, দায় মুক্তি দিয়েছিলেন। সে সময় কয়েকজন সেনাপ্রধানের পদত্যাগ চেয়েছিলেন যে এই ধরনের একটা ক্রিমিনাল পরিবারের সদস্য বাংলাদেশের সেনাবাহিনীর মতো গৌরবোজ্জ্বল প্রতিষ্ঠানের প্রধান হতে পারে না। কয়েকজন ভয়েস রেজ করেছিলেন। আমরা বলি যখন সব কিছু কমন হয়ে যায় তখন খুব সরব থাকি। তো যাই হোক, যেহেতু আরো অনেক বক্তব্য রাখবেন, আমি সর্বশেষ সংক্ষিপ্ত করতে চাই আমার বক্তব্যটাকে এভাবেই, যে বাংলাদেশের চলমান অনেকগুলো সমস্যার মধ্যে প্রধান সমস্যা ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত করার জন্য এই মুহূর্তে বাংলাদেশে ভারত হটাও বাংলাদেশ বাঁচাও স্লোগান নিয়েই গণতন্ত্র পুনরুদ্ধার, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন, সেই জায়গায় আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার, গণ অভ্যুত্থানের সব ধরনের উপাদান বিদ্যমান, আপনারা চেয়ে দেখেন বিদ্যমান। এখন দরকার গণজাগরণ এমনি এমনি হয় না, রাজনৈতিক দলগুলোই কাজ করে। আরেকটা কথা, আমি আশরাফ আলী আকন্দ ভাই খুবই রেসপেক্ট করি, সরি আমি একটু সময় নিয়েছি সাইফুল ভাই, আশরাফ আলী আকন্দ ভাইয়ের একটু আমি কথা বলছি, বেয়াদবি নেবেন না, মাফ করবেন। ভাইয়ের অনেকগুলো আমি বক্তব্য শুনেছি, আমি তাকে পছন্দ করি, তার কাছে পরামর্শ নিই, কিন্তু তিনি এখন তার বক্তব্যে একটা মেসেজ যেভাবে বলছেন যে বিদ্যমান গণতন্ত্র কাজ করছে না, ফাংশন করছে না, আমেরিকার টচল, ভারতের টচল, কাজে বাংলাদেশ এই গণতন্ত্র দিয়ে কী হবে না। আমি আশরাফ আলী ভাইকে বিনয়ের সাথে পরবর্তী কোনো প্রোগ্রামে জানতে চাবো, তাহলে আপনার ফর্মুলাটা কি? এই গণতন্ত্র দিয়ে কাজ করে, এই গণতন্ত্র আছে বিধায়ী কিন্তু আমরা এইখানে টুকটাক কথা বলতে পারছি। আপনার অন্যান্য রাষ্ট্রেও টুকটাক এরকম কথা বলা যায়, স্পেস তৈরি, একটা নির্বাচন হয়, জনগণ পছন্দ দিয়ে আপনার জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারে। এটা একটা বিদ্যমান ব্যবস্থার ফলে কিছুটা হলেও মানুষ একটু স্বস্তিতে আছে। এইটুকু যদি না থাকে তাহলে কি? এইটা একটা ফর্মুলা আমি আশরাফ ভাইয়ের কাছে পরবর্তী প্রোগ্রামে জানতে চাই। ধন্যবাদ। এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখেছেন, তো পুরো ভিডিও দেখে আপনাদের কাছে কেমন লেগেছে? আর ভিপি নূর ভাই যে তিনি যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন, আর এই মামুনকে নিয়ে যে কথাগুলো বলেছেন, এবং বাংলাদেশের সংবাদপত্র, সাংবাদিকদের এবং বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট বা বাংলাদেশের রাজনীতির অবস্থা, এই বিষয় নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো এই কথাগুলো আপনারা শুনেছেন, শুনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো এই ধরনের আলোচিত, সমালোচিত, ভাইরাল আপডেট এবং রাজনৈতিক বিশ্লেষণমূলক ভিডিও এবং নিউজ লাইভ দেখতে সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সাথে দেখা হবে, কথা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিকস বা ভিডিওই। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।